শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। সন্ধে হয়ে এলো, এ কি অলক্ষণে কাণ্ড! ভাঁড়ারের দরজায় ধিঙ্গি মেয়ে পড়ে পড়ে কিনা ঘুমোচ্ছে। বলি, নিজের সংসারটা তো খেয়েছিস, এবার আমারটাকে না খেলে হচ্ছে না। না ওঠ, আয় ওঠ বলছি, ওঠ। কি কি হয়েছে গো? নে কাকু, কি কি হয়েছে? কিছুই যেন জানো না? না বলি, রোদ্দুর তো সেই কখন ঢলে গেছে, তা পুকুর থেকে জল টল তুলে আনতে হবে তো নাকি? হ্যাঁ, গুষ্টির পিন্ডি মাখতে গেলেও তো জল লাগবে। কাল সকালে আনলে হবে না মা? আজ আমার শরীরটা... চুপ করো, ওসব ন্যাকা কথা ঢের শুনেছি। যাও, কলসিটা নিয়ে গিয়ে পুকুরে গিয়ে এবার উদ্ধার করো আমায়। যত সব। বড্ড অন্ধকার তো, পটলকে ডাকবো? থাক, মা জানতে পারলে আবার কি কুরুক্ষেত্র করবে কে জানে। আমি বরং একাই যাই। মানে কে? চুপ চুপ, একদম চুপ। চেঁচালে পেটে সোজা ছোড়া ঢুকিয়ে দেবো। একদম চুপ। ছেড়ে দেব? কবে থেকে ছিপ ফেলে বসে আছি। চল, সবে তো মাছ টোপ গিলেছে, এখনো কত কাজ বাকি। একদম চাচাবি না, একদম নয়। শুনছেন অমলা দেবীর লেখা নান্য পন্থা অবলম্বনে আজকের গল্প সাবিত্রী। বছর চারেক আগে এক রাতে সাবিত্রী নিখোঁজ হয়। তাকে কোথাও আর খুঁজে পাওয়া যায়নি। অবশ্য চেষ্টা যে কম হয়েছে এমনটা নয়, কিন্তু এক বনমালী ছাড়া মন থেকে তাকে আর কেই বা খুঁজে পেতে চেয়েছে। সাবিত্রী যে মা মরা মেয়ে। তার মা লক্ষ্মী অনেককাল আগে মারা গেছে। লোকে বলে মেয়েটার মুখটা নাকি হবিকল তার মায়ের মতো। তাই বোধহয় মেয়ের মুখের দিকে তাকিয়ে সবকিছু ভুলে থাকত বনমালী। তার সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণার এই একটাই উপশম ছিল, সাবিত্রী। কিন্তু বিধি যেখানে বাম, সেখানে বনমালী একাই বা কি করে? সৌদামিনী কোনোদিনই তার সতীনের মেয়েকে দুচক্ষে দেখতে পারে না। অকাল বিধবা সাবিত্রীকে তার শ্বশুরবাড়ি ঠাঁই দেয়নি। নিজের 7 রাজার ধন এক মানিক এই মেয়েটাকে বুকে করে বাড়িতে নিয়ে এসেছিল বনমালী। আর সেদিন থেকেই সে সৌদামিনীর দুচোখের বিষ হয়ে ওঠে। ছুতোয় নাতায় সাবিত্রীকে উত্ত্যক্ত করতে না পারলে সৌদামিনীর পেটের ভাত যেন হজম হয় না। তার নিজেরও কয়েকটি ছেলে মেয়ে আছে, তারাও তাদের মায়ের মতো। সাবিত্রীকে তারা ঘেন্না করে। একমাত্র পটল মানে সৌদামিনীর বড় ছেলেটাই সাবিত্রীকে বড্ড ভালোবাসে। দিদি বলতে সে অজ্ঞান, তাও মায়ের সামনে বলার মতো সাহস তার নেই। মফস্বলের এক স্কুলে মাস্টারি করে বনমালী। আহামরি কিছু পায় না, বাংলার মাস্টারের আর ক টাকাই বা রোজগার। তবু নিমহাটাগঞ্জের অন্যান্য মধ্যবিত্ত ঘরের মতোই তাদেরও কোনো রকমে চলে যায়। কারো কাছে হাতটাত বিশেষ পাততে হয় না। বনমালী, সৌদামিনী আর তাদের 3টে ছেলে মেয়ের সঙ্গে সাবিত্রী থাকলে এমন কিছু বাড়তি খরচ হয় না। তবু এই মেয়েটাই যেন সংসারের গলগ্রহ হয়ে দাঁড়িয়েছে, অন্তত সৌদামিনীর তাই মনে হয়। এই মেয়েটার জন্যই যেন সংসারের যাবতীয় অঘটন সব ঘটে চলেছে। বনমালী বোঝে সব, কিন্তু
সৌদামিনীর মেজাজকে সে বড় ভয় করে চলে। একে তো লক্ষ্মীর সঙ্গে 10 বছর ঘরকন্যা করার পরেই সাবিত্রীর জন্ম, বয়সটা তাই তার একটু বেড়েই গেছে। তারপর মেয়েটার 4 বছর বয়সেই লক্ষ্মী চোখ বুঝল। মা মরা মেয়ে আর সংসার সামলানো তার একার কর্ম ছিল না। স্কুলের চাকরিটাও বুঝি যায়। তাই তখন হাতের সামনে যাকে পেয়েছে কোনো রকমে তার গলায় মালা দিয়ে ঘরে তুলে এনেছে বনমালী। অত বাছবিচার করার সময় তার ছিল না। এখন সে বোঝে বড় ভুল হয়ে গেছে তার। নিজের মেয়েটাকে নিজেই ভাসিয়ে দিয়েছে সে। এসব ভাবতে ভাবতেই ছেলে পড়িয়ে সন্ধ্যের পর বাড়ি ফিরছিল বনমালী। অমাবস্যার রাত, চেনা পদঘাটগুলো কেমন যেন নিকষ অন্ধকারে ঢেকে আছে। 2 হাত দূরের মানুষকে দেখা যায় না পর্যন্ত। ঠাহর করে করে পথ হাঁটে বনমালী। নিজের বাড়ির কাছে পৌঁছে দরজার শেকলটায় সবে হাত দিয়েছে সে, এমন সময় তার সাড়া পেয়েই বড় ছেলে পটল উদ্ভ্রান্তের মতো ছুটে এসে সামনে দাঁড়ায়। বাবা, ও বাবা, দিদিকে পাওয়া যাচ্ছে না। সেই সন্ধ্যাবেলা জল আনতে গেছে, এখনো ফেরেনি। আমি তো অন্য থন্ন করে চারিদিক খুঁজেছি। আরে দাঁড়া, একটা না বলে চললে কি করে বুঝবো বল দেখি। সাবিত্রীকে পাওয়া যাচ্ছে না? জল আনতে কোথায় গেছিল সে? আমাদের পুকুরেই গেছিল তো, কিন্তু সেখানে কেউ নেই। হ্যাঁ, কি বলছিস রে? কেউ নেই মানে? ভালো করে দেখেছিস? দেখেছি তো বাবা, কিন্তু অন্ধকারে আর কতটুকু দেখা যায়। জানো বাবা, দিদির আজ খুব জ্বর ছিল, সারাদিন কিচ্ছুটি মুখে দেয়নি। ও বাহ 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 বাহ, ভালো ভালো। আসতে না আসতেই মেয়ের খবর শুরু হয়েছে। হ্যাঁ, আমি বাঁচলুম না মরলুম তার কোনো খবর নেওয়া নেই। বাহ, খুব ভালো। সব কি বলছে পটল? সাবিত্রী কোথায় গেছে? তা আমি কি করে জানবো বলো? হ্যাঁ, তোমার সাধের কন্যে কোথায় গিয়ে বাসা বেঁধেছে আমি তো তার 70। আমাকে কি বলে গেছে সে? তার চারদিকে তো দেখাও হয়েছে। একটা আস্ত মেয়ে তো আর উড়ে যেতে পারে না। যাই, আমি দেখতে যাই। পটল। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি আসছি। এই থাক, এই রাত বিরেতে আমার ছেলেটাকে আর নিয়ে যেতে হবে না। সাপ খোপের কামড় খাবার স্বাদ থাকে তো তুমি একাই যাওগে। হ্যাঁ, তাই যাব। তোমরা সবাই মিলে আমার মাটাকে ভেঙে ফেললে একাই। হাতে একটা লণ্ঠন নিয়ে একাই বেরোলো বনমালী। সেই কখন দুগাল খেয়ে বেরিয়েছিল, ঘরে এসে একটু জল পর্যন্ত মুখে দিতে পারল না সে। তার উপর এমন এক বিপর্যয়ের খবরে তার সারা শরীরটা যেন থরথর করে কাঁপছে। সাবিত্রীর শুকনো পাণ্ডুর মুখখানা তার চোখে ভাসছে। চোখের সামনে পৃথিবীটা যেন দুলছে। নিজেদের ঘাট থেকে উল্টো দিকের দিঘি, সমস্ত জায়গাটা তন্ন তন্ন করে খুঁজে বেড়াতে লাগলো বনমালী। কোথায় গেলি মা? ফিরে আয়। অন্ধকারে যতটা পারল সাবিত্রীকে খুঁজল সে, কিন্তু তার ডাকে কেউ সাড়া দিল না। প্রত্যেকটা গাছের নিচে তন্ন তন্ন করে দেখতে লাগলো সে। ভাবল, কে জানে মেয়েটা যদি অজ্ঞান হয়ে কোথাও পড়ে গিয়ে থাকে। আর খুঁজতে গিয়েই কলসির ভাঙা টুকরোগুলো লণ্ঠনের আলোয় তার চোখে পড়ল। কলসির টুকরো না? ঝোপে ঝাড়ে জঙ্গলে কোথাও খুঁজতে বাকি রাখলো না বনমালী। তার মানে আমার এখানেই কোথাও আছে। কাঁটা ঝোপে তার হাত পা কেটে রক্তারক্তি হলো, ধুতি ছিঁড়ে ফালা ফালা হলো। সাপ খোপ বিষাক্ত পোকা মাকড় কোনো কিছুর পরোয়া করল না সে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে মেয়েকে খুঁজে বেড়াচ্ছে সে। খুঁজতে খুঁজতে রাত প্রায় ভোর হয়ে এলো। বনমালী আর পারল না। দিঘির ঘাটের কাছে ভাঙা কলসির টুকরোগুলোর পাশে ফিরে এলো সে। সেগুলোর পাশে উপর হয়ে পড়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো বনমালী। কেন গেলি মা? ফিরে আয় মা, ফিরে আয়। ছিপখান 3 দাঁড় 3 জন মাল্লা, চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা।
তিনজন মাল্লা। কাব্যে গব্যে জমজমাট নটার কবিতা ইউটিউব চ্যানেল। পরদিন সকাল থেকে নিমহাটা জুড়ে একেবারে হই হই পড়ে গেল। গঞ্জের জীবনের এমনিতেই জোয়ার ভাটা বলে বিশেষ কিছু নেই, একই গতিতে জীবনযাত্রা বয়ে চলে। তার মধ্যে যদি দৈব কৃপায় কোনো একটা বিশেষ ঘটনা ঘটে যায়, তাহলেই সমাজটা যেন একেবারে চনমন করে ওঠে। সাবিত্রীর নিখোঁজ হওয়াটা বেশ উল্লেখযোগ্য ঘটনা বই কি, সেই একঘেয়ে নিস্তরঙ্গ জীবনে। একটা সমত্ব মেয়ে রাত বিরেতে জল আনতে গিয়ে আর ঘরে ফিরল না। ঘটনাটা এবার নানা সরস মন্তব্য এবং চাটনি মিশিয়ে ঘরে ঘরে, চায়ের ঠেকে, পাড়ার মোড়ে জোরদার আলোচনার খোরাক হয়ে উঠল। এদিকে ঘরে তখন সৌদামিনীর চিৎকারে কান পাতা দায়। ওই বেটি কি কম গা, মিটমিটে ডাইনি একটা, ছেলে খাবার জম এক্কেরে। সে কথা আর জানি না, ওসব প্যান প্যানানির আড়ালে কত যে ছেনালি আছে না ওর, সেসব জানি বলেই তো আমার ছেলেদের সঙ্গে একদম মিশতে দিইনি মেয়েটাকে। একটু চুপ করো না তুমি। কেন কেন চুপ করবো? কেন চুপ করবো শুনি? বিধবা মেয়ে আমাদের বংশের কালি ছিটিয়ে গেল, আর উনি বলছেন চুপ কর। পেয়ারের মেয়ে কি না? এখন আমার ছেলেদের পইতে আমার মেয়ের বিয়ে কি করে দেব গো? ওই মেয়ের বাপে সবাই যে আমাকে এক ঘরে করবে গো। কি যাতা বলছো? সাবিত্রীর নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে, নইলে যে মেয়ে কারো সাত চড়ে না কাটে না সেই মেয়ে কি না? না 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 না, কখনো না, কখনো না। বনমালী বাবু, সাবিত্রী মা সেরকম আছেন নাকি? ও বনমালী বাবু, ডাকছে। বনমালী বাবু, এই যে বনমালী বাবু, আপনারা এমন একটা খবর পেয়ে, মানে বলছিলাম কি, আহা ঘোষাল বাবু, আপনি তো বলছিলেন, বলুন না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আরে আপনার মেয়ের খবরটা শুনে মানে ওই পাড়ায় শুনছিলাম আর কি। তা কথাটা কি সত্যি নাকি মশাই? বাবারে বাবা, কি বিপদ বলুন তো। আমার তো শুনেই মানে একেবারে, এই সরকার মশাই বললেন যে আমি বললাম, আসলে খবরটা যদি সত্যি হয় তাহলে এই বিপদের দিনে পড়শির পাশে গিয়ে দাঁড়ানোটা আমাদের কর্তব্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, একদম ঠিক। বনমালী বাবুরা নিপাট ভদ্রলোক, তার উপর আমাদের ছেলেপুলের মাস্টার মশাই, তার প্রতি আমাদের তো একটা দায়িত্ব আছে নাকি? হ্যাঁ, তা ওই পুলিশে একটা খবর দিয়েছেন বনমালী বাবু? হাজার হোক মেয়েটাকে খুঁজতে হবে তো। বনমালী সেই যে ঘাড় নিচু করে মাটির দিকে তাকিয়ে বসে আছে, আর একবারের জন্য মাথা তোলেনি সে, কোনো কথাও বলেনি। নখ দিয়ে মাটিতে আঁচড় কেটেছে শুধু। তার মানে তো ভেতরে নিশ্চয়ই কোনো গলদ আছে। আগন্তুকরা ওর মুখের দিকে গূঢ় চোখে বার্তা বিনিময় করল, অর্থাৎ যা ভেবেছি ঠিক তাই, ভেতরে নিশ্চয়ই কোনো গন্ধ আছে। আর তারপর গলায় দুঃখ সমব্যথা এনে সান্ত্বনার সুরে বনমালীকে অনেক ভরসা দিয়ে তারা চলে গেল। বলা ভালো, আগামী কদিনের জন্য জোরদার আলোচনার খোরাক নিয়ে যে যার বাড়ি অথবা চায়ের জটলায় ফিরে গেল। এলাকার যুব ক্লাবের পান্ডাও এসেছিল তার চেলা চামুন্ডাদের নিয়ে। তার হাত নাকি অনেক লম্বা, যেখান থেকে হোক সাবিত্রীকে খুঁজে সে বের করবেই। তাকে যদি কেউ ধরে নিয়ে গিয়ে থাকে, সেই অপরাধীকেও উচিত শিক্ষা দিয়ে তবে ছাড়বে সে। যতদূর সম্ভব নিজের ক্ষমতার কথা জানিয়ে তারা গেল। শহর থেকে মহিলা সমিতির সম্পাদকও এলেন, তাঁর সঙ্গে এলেন খুব নামি দামি কাগজের কয়েকজন সাংবাদিকও। খবরের কাগজে মেয়ে হারানোর রিপোর্ট ফলাও করে প্রকাশ পাবে, আর বনমালী চাইলে নিজে তাদের সঙ্গে শহরে গিয়ে বিশিষ্ট মানুষজনের সঙ্গে দেখা করে আসতে পারে। সেই প্রস্তাবও দিয়ে গেলেন তারা, কিন্তু কারো কোনো কথাতেই খুব একটা উচ্চবাচ্য করল না বনমালী। এমনকি পুলিশে যাওয়ার উদ্যোগও নিল না। অবশ্য পাড়ার বিহারী রক্ষিতের জামাই এই নিমহাটা থানার মেজবাবু, তাই রক্ষিত মশাই শতপ্রবৃত্ত হয়ে
পুলিশের ব্যবস্থাটা করে ছাড়লেন। পুলিশ দেখি দেখি ঢুকতে দিন। আর এখানে এত ভিড় কিসে না? এ তো হাট বসেছে নাকি এখানে? আরে যান তো, যে যার কাজে যান। চল ভাই, চল চল, সরে পড়, সরে পড়। ঠিক বলেছিস, আবার কিসে ভেসে যাব। চল 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 চল, চলো চলো চলো, পুলিশ এসেছে, পুলিশ এসেছে, চলো চলো। আপনি বনমালী ভট্টাচার্য, আপনার নিমেই পালিয়েছে। পালিয়ে গেছে তো আমি বলিনি স্যার, আমি নিজেই জানি না। আরে বাবা, ওই হলো আর কি। যা জিজ্ঞেস করেছি তার জবাবটা দিন। কি করেন আপনি? নিমহাটা বয়েজ স্কুলে বাংলা পড়ায়। বাবা, টিচারের ঘরে চিটার, হ্যাঁ? মশাই, কত বেতন পান আপনি? বেতন? মাফ করবেন দারুক বাবু, আমার বেতনের সঙ্গে আমার মেয়ের নিরুদ্দেশের কি সম্পর্ক? আছে আছে, সব সম্পর্ক আছে। বাবার টাকায় না পোষালে অন্য কোনো এলেমদার লোকের খোঁজে। আমার সাবিত্রী বিধবা স্যার, বিধবা। তাই নাকি? তাহলে তো কোনো পিছুটানো নেই। এই বাড়িটা কি আপনার নিজের নাকি ভাড়া? আমার বাড়ি। তা শহরে এত বাড়ি থাকতে এই জঙ্গলের মধ্যে পড়ে আছেন কেন? মেয়ের কথায় এই বাড়িতেই সাবিত্রীর জন্ম হয়েছে। দারোগার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না বনমালী। এইসব জিজ্ঞাসাবাদে কি করে যে তার নিরুদ্দিষ্ট মেয়ের কোনো কিনারা হবে তাও ভেবে পেল না সে। বনমালীর ঘর, কড়ি, বর্গা, জানলা দরজার নির্ভুল মাপ যোগ আর হিসেব টিসেব নিয়ে দলবল সমেত দারোগা সাহেব বেরিয়ে গেলেন। এর পরের কয়েকটা দিন থানা, পুলিশ আর উকিলের কাছে ছুটোছুটি করতে করতে দম ফেলার সময় পেল না বনমালী। পাড়ার লোকের উত্তেজনা আর আলোচনা আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। শহর থেকে আসা মহিলা সমিতি আর খবরের কাগজওয়ালারাও কিছু করে উঠতে পারল না। পুলিশি জিজ্ঞাসাবাদ এবং খানা তল্লাশেও কাজের কাজ কিছুই হলো না। মাঝের কয়েকদিনের আলোড়ন কাটিয়ে উঠে নিমহাটার জীবন আবার সেই গয়ঙ্গচ্ছ আলসেমিতেই ফিরে গেল। মায়ের নজর এড়িয়ে শুধু পটল মাঝে মধ্যে তার বাবার কাছে এসে দিদির কথা জিজ্ঞাসা করে যায়। ও বাবা, বাবা, দিদির কোনো খোঁজ পেলেন না গো বাবা? না। পুলিশ কিছু বলতে পারলো না? পুলিশ, উকিল, খবরের কাগজ, কেউ কিচ্ছু করতে পারলো না রে। আমি জানতাম কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তাহলে কি হবে বাবা? দিদি কি আমাদের কাছে আর ফিরবে না? জানি না রে বাবা, কি করে বলি বলতে। পটলের বাইরে সাবিত্রীকে নিয়ে সারা দুনিয়ার কারো কোনো কৌতূহল আর আছে বলে মনে হলো না। সৌদামিনীর ভয়ে মেয়েটাকে নিয়ে একটা কথাও উচ্চারণ করতে পারে না বনমালী। মাথা তুলে স্ত্রীর মুখের দিকে তাকাতেই পারে না সে। রোজই খেতে বসার পরে উকিল আর পুলিশের খরচা নিয়ে খোঁটা খেতে খেতে মাথা নিচু করে ভাতগুলো নিয়ে নাড়াচাড়া করতে থাকে বনমালী। চুনকালি দিয়ে গেল যে মেয়ে, সেই তো তোমার সব। আর আমরা তো তোমার বানের জলে ভেসে এসেছি। ঘরে এক পাল কাচ্চা বাচ্চা আর সবটাকে ওদিকে জলের মতো বয়ে সে শুধু শুনেই যায়। সৌদামিনী অবশ্য খুব একটা মিথ্যেও বলে না। টাকাগুলো সত্যিই জলের মতো বেরিয়ে যাচ্ছে, কিন্তু ওই যে বাবা হয়ে মেয়েটাকে ফিরিয়ে আনার পথগুলো প্রাণে ধরে বন্ধ করতেও যে পারে না বনমালী। তা ঠিক করে খাওয়া হয় না, নিশ্চুপে উঠে যায় সে। হাত ধোয়ার জন্য ঘাটে গিয়ে দাঁড়ায়। এখানটায় দাঁড়ালেই চোখ ভিজে আসে তার। কোথায় গেলি মা? কোথায় চলে গেলি তুই? এই ঘরে তোর অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, সে কথা আমি জানি রে মা, আমি জানি। কিন্তু এই বুড়ো বাপটাকেও একবার বলে গেলি না, সাবিত্রী রে, সাবিত্রী মা। এমনিতে বড় একটা কথা বলে না বনমালী। সাবিত্রী নিখোঁজ হওয়ার পর থেকে আরও চুপ করে গেছে সে। আজকাল আর বাড়িতে ফিরতেও ইচ্ছে করে না তার। সৌদামিনী আর তার ছেলে মেয়ের ওপর ব্যর্থ রাগ তাকে কুড়ে কুড়ে খায়।
স্কুলের শেষে দু একটা টিউশন সেরে এমনি এদিক সেদিক ঘুরে বেড়ায় বনমালী। কখনো ঝোপঝাড়ের আড়ালে ঢুকে বসে থাকে, রাত বাড়লে তবে বাড়িতে আসে। কোনো মতে 2-4 গাল মুখে দিয়ে তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ে সে। আগে এই নিয়ে বিস্তর খোঁটা দিয়েছে সৌদামিনী, এখনো দেয়, তবে এই নিয়মটা ইদানিং দুজনেরই সয়ে গেছে। এমন করে কয়েকটা বছর কেটেও যায়। সৌদামিনীর বড় ছেলে পটলের পৈতেও হয়ে গেল। পৈতেতে একটু লোকজন বলার ইচ্ছে ছিল সৌদামিনীর, কিন্তু হাজার অনুরোধেও ভাবলেশীন বনমালীর মুখের বা আচরণের কোনো পরিবর্তন হলো না। পটলের পৈতেটা তাই নমনম করেই সারতে হলো। সেদিন গরমটা খুব বেশি, সন্ধ্যে থেকে খানিকটা বৃষ্টিও হয়ে গেছে। বনমালীর যেখানে বাড়ি সেখানে বৃষ্টি একটু হলেই কাদা প্যাচ প্যাচ করতে থাকে একেবারে। স্কুল আর টিউশন সেরে তাই আর ঝোপে ঝাড়ে বসে থাকার মতো শুকনো জায়গা খুঁজে পায়নি বনমালী। আজ নিজের বাড়িতেই ফিরে এসেছে। রাতে তাড়াতাড়ি খেয়ে নিয়ে বিছানায় চলে যাবে সে। সৌদামিনীকে যতটা সম্ভব এড়িয়ে থাকতে পারলেই তার মঙ্গল। আজ কিন্তু বনমালীকে খেতে দিয়ে রোজের মতো উঠে গেল না সৌদামিনী। নিজেও বেশ গ্যাঁট হয়ে তার পাশে এসে বসল। স্ত্রীর এমন ব্যবহার তো সে বহুকাল দেখেনি, তাই মনে মনে একটু দুশ্চিন্তা হলো তার। মনে হলো আজ আবার হয়তো কোনো অগ্নিবর্ষণ তার কপালে নাচছে। ভেতরে ভেতরে সিঁটিয়ে গেল বনমালী। শোনো গো মাস্টার মশাই, তোমাকে আর এই উদয়াস্ত পরিশ্রম করে ছেলে পড়াতে হবে না। এবার পায়ের ওপর পা দিয়ে আরাম করে খাবার দিন এসে গেল, বুঝলে? আরাম করে খাবো কেন? কে খাওয়াবে আমাকে? কেন? তোমার সতী সাবিত্রী কন্যে, সে তো এখন উপযুক্ত হয়ে উঠেছে, 2 হাতে টাকা রোজগার করছে, আর তার বাপের দুঃখ বুঝবে না? এসব কি যাতা বলছো? সাবিত্রী কোথায় সে? কোথায় কোথায় আছে সাবিত্রী? বলো বলো বলো, কোথায়? আরে বলবো গো বলবো। বাবা, মেয়ের নাম শুনেছ কি অমনি মুখে কথা ফুটেছে, তাই না? এতদিন তো জানতাম তুমি বোধহয় মেয়ের শোকে বোবা হয়ে গেছো। না মানে হ্যাঁ, তা কি কি বলছিলে সেটাই বলো না। সাবিত্রীর খোঁজ পেয়েছো নাকি? হ্যাঁ, কে কে দিল? খোঁজ দিয়েছে মতির মা। ঘর ঝাঁট দিতে এসে তোমার মেয়ের কথা শুনিয়ে গেল। কথা তো নয়, একেবারে একেবারে যেন বোমা ফাটিয়ে গেল গো। তোমার সতী সাবিত্রী আমাদের এই গঞ্জেই রোজগার করতে এসেছে গো। রোজগার? হ্যাঁ, রোজগার। আমি ঠিকই বলেছিলাম। ও মেয়ে সুবিধের নয়, ওর পেটে পেটে অনেক চক্কর আছে, বুঝলে? বেকার থানা পুলিশ করে টাকা পয়সাগুলো নষ্ট করো না। তা তুমি আমার কথা শুনলে তো? সাবিত্রী কোথায় আছে? বাবা, সে কথা মুখে আনলেও পাপ হয়। ঠাকুর ঠাকুর, খারাপ পাড়ায় আছে সে, বুঝেছো? ওই যে গো রংকলের পিছনে ওই বেবুসেদের পাড়ায়। সৌদামিনী, কি বলছো তুমি? কি বলছো? বিশ্বাস হচ্ছে না না? আমারও হয়নি। হাজার হোক মা তো পেটে না ধরলেও, কিন্তু কি আর করব বলো, গা ছুঁয়ে তো কেউ আর মিথ্যে কথা বলবে না, তাই না? এই মতি মা, ও বাজারে যেন কার কাছে শুনেছে, বুঝলে? নিজের ঘরের ধারেই ব্যবসা। ও মা, এ কি এই ভাত কটা খেলে না কেন? এই রোজ রোজ এই এক হয়েছে বাপু, ভাত কটা ফেলে দিয়ে রোজ উঠে যাবে। এবার আমি এগুলো কোথায়? বনমালীর হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল, আর খেতে পারল না সে। ভাতের ডালাগুলো তার গলায় এসে আটকে গেল। প্রদীপের ক্ষীণ আলোয় সৌদামিনীকে ঠিক যেন এক ভয়ঙ্কর পিশাচির মতো দেখাচ্ছে। তার মুখ দিয়ে যেন রাশি রাশি বিষাক্ত ধোঁয়া বেরিয়ে এসে গোটা ঘরটাকে একেবারে ভরে দিচ্ছে। উঠে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে বনমালী। এঁটো পারতে পারতে স্বামীর দিকে তেরছা চোখে চেয়ে সৌদামিনী আবার বলল, এমনিতে তো মাস্টারবাবুর মন পাওয়া যায় না,
তার উপর রোজকের রূপসী মেয়ে ফিরে এসেছে, আমাদেরকে এখন আর মনে ধরবে না। থাক, ছেলে মেয়েদের নিয়ে বোধহয় পথেই নামতে হবে। দেখি ভিক্ষে দুঃখ করে যা জোটে, সবই আমার পোড়া কপাল গো, সবই। না 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 না, এই সত্য নয়, সত্য নয়, এ সত্য হতেই পারে না। কাকে দেখতে কাকে দেখেছে, আমিও যেমন এই রাক্ষসীর কথায়। না না না, এই সব মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল বনমালী, কিন্তু ঘুম তার এলো না। সাবিত্রীকে সত্যিই বাজারে নেমে এসেছে, নিজের ঘরের কাছেই নিজের দেহ বেচতে বসেছে সে। বাজারের খদ্দেররা কি সাবিত্রীর বাবাকে চেনে? বনমালীকে রাস্তায় দেখলেই তাকে শুনিয়ে শুনিয়ে মেয়ের রূপ যৌবনের প্রশংসা করবে তারা। আর সে তখন কি করবে? সেই ঘেন্না, সেই অভিশাপের মধ্যে দিয়েই মাথা তুলে নিজের সংসার প্রতিপালনের জন্য রোজগার করতে বেরোবে সে। এরপরেও আর ছেলে পড়ানো যায়? পড়াতে পারবে বনমালী? নিজের কানটা চেপে ধরে সে, যেন এখনই কেউ তার কানের কাছে সাবিত্রীর উথলে ওঠা যৌবন নিয়ে কথা বলছে। বনমালীর মনে হয় তার কানে কেউ গরম শিশি ঢেলে দিচ্ছে। না না না, এ হতে পারে না, হতে পারে না। হে ভগবান, এ কোন পাপের শাস্তি দিচ্ছ আমায়? আমি এখন কি করে বাঁচবো, করে বাঁচবো? তুমি বলে দাও ঠাকুর, কি করে বাঁচবো আমি? কি করে বাঁচবো? নিজের মনে ছটফট করতে থাকে বনমালী। তারপর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে এক সময়। ঘুমের মধ্যেই তার মনে হলো দূর, অনেক দূর থেকে কার গলা যেন ভেসে আসছে। এই এই শুনছো? তোমাকে তোমাকে বাবা বলে ডাকার মতো কেউ আসবে এবার? সত্যি বলছো লক্ষ্মী? আমি বাবা হব? বাবা? এতদিন পরে তাহলে ভগবান মুখ তুলে চেয়েছেন, বলো? হ্যাঁ হ্যাঁ গো বাবা, কম ঠাকুর দেবতার মানত তো করলাম না, এতদিন পর তাদের দয়া হলো। এখন সব ভালোই ভালোই মিটলে বাঁচি বাবা। আমাদের কিন্তু মেয়ে হবে, দেখো লক্ষ্মী। হ্যাঁ, তোমার মতো ফুটফুটে একটা মেয়ে, তাকে তুমি মনের মতন করে সাজিয়ে রেখে। বারে, আর যদি ছেলে হয়? না না, মেয়েই হবে। আমার মন বলছে মেয়ে হবে, আর তার নাম রাখবো সাবিত্রী। বাবা, এর মধ্যে নামও ঠিক করে ফেললে? ফেলবো না, আর সময় কোথায়? হাতে কত কাজ বলো দেখি, সব এক এক করে সারতে হবে তো। দেখো তুমি আবার কোথায় গেলে? লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী! স্বপ্ন দেখছিলাম তাহলে? মেয়েটার 4 বছর বয়সেই তো তুমি চলে গেলে লক্ষ্মী। জানো তো, মেয়েটা আমার কত সাধের নামখানা ব্যর্থ করে দিয়েছে লক্ষ্মী, ব্যর্থ করে দিয়েছে। সাবিত্রী নামটা সে একেবারে ব্যর্থ করে দিয়েছে। আর ঘুমোতে পারল না বনমালী। অন্ধকারে একা একা বসে রইল সে। বসে বসে ভাবতে লাগলো দোষটা আসলে কার। যদি মতির মায়ের কথাটা সত্যি হয়, তাহলে দোষটা কি একা সাবিত্রীর? না, কখনো নয়। সাবিত্রী ঠিক তার মায়ের মতোই লক্ষ্মী মেয়ে ছিল। সারা বাড়িটা একেবারে আলো করে বেড়াতো সে। বিয়ের পর থেকেই কি যে হয়ে গেল, জামাইটাও অকালে চলে গেল, আর তারপর থেকে হতভাগিনীর কপালে এই সৎ মা একেবারে রাহু হয়ে উঠল। না, কিচ্ছু করতে পারেনি বনমালী।
বাপ হয়ে মেয়েকে আশ্রয় দিতে পারেনি সে। আজ যদি সাবিত্রী এই খারাপ পথে যায়, তাহলে তার জন্য বনমালী নিজেও তো দায়ী। নয়, আমিও অপরাধী, আমিও। না 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 না, এভাবে সাবিত্রীকে একা তলিয়ে যেতে দেওয়া যাবে না। আমাকেও প্রায়শ্চিত্ত করতে হবে, মেয়ের পাশে গিয়ে দাঁড়াতে হবে আমাকে। একবার যখন খোঁজ পেয়েছি তখন আর উত্তেজনায় বিছানা থেকে নেমে পড়ল বনমালী। যেতে হবে আমাকে। তার মনে এখন আর কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই। একবার যখন খোঁজ পেয়েছি ঠিক করলো নিজে গিয়ে সাবিত্রীর কাছে ক্ষমা চাইবে সে, আর তারপর মেয়েকে বুকে করে ঘরে ফিরিয়ে নিয়ে আসবে। কারো বাধা সে মানবে না। এ বাড়ি তার, সংসারটা তার টাকায় চলে, মেয়েটাও তার। তাহলে কাকে সে ভয় পাবে, কেন পাবে? ভাবতে ভাবতে নিজের মনেই যেন সহস্র হাতির বল পেয়ে গেল বনমালী। কালই স্কুল ছুটির পরে সাবিত্রীর খোঁজে যাবে সে মনস্থির করল। ফুল নেবে ফুল, এই বেল ফুলের মালা চাই নাকি? রজনীগন্ধা আছে, বেল ফুলের মালা। ফুলওয়ালা, শোনো শোনো শোনো, হ্যাঁ বলো বলো। তোমার এই ঝুড়িতে আর কি কি ফুল আছে গো? এই বেল ফুলের মালা আছে আর এই রজনীগন্ধা আছে। এই এই মালাটা আমার খুব পছন্দ হয়েছে। তোমার কি লাগবে তাই বলো না, যা চাইবে তাই পাবে। ও শৈল কি বলছে শুনলি? শহরের বড় রাস্তা থেকে আর একটা সরু গলি একেবারে সিধে গিয়ে বুড়ো শিবতলায় মিশেছে। এই অবধি শহরের আলো, সভ্যতা আর সংস্কৃতির আলো। কিন্তু তার ডান দিক দিয়ে যে পথটা চলে গেছে, এতদিন সেই পথকে নরকের পথ বলে জানত বনমালী। ভাগ্যের কি পরিহাস! ভর সন্ধেবেলায় তার নিজস্ব স্বর্গের খোঁজে এই নরকের পথে এসে দাঁড়িয়েছে আজ সে। একটু আগেই এক মালাওয়ালাকে ঘিরে যে কদর্য রঙ্গটা এখানে ঘটে গেল, তারপর সারা শরীরটা তার গলিয়ে উঠেছে, বমি বমি পাচ্ছে। কিন্তু না, মনটাকে শক্ত করে এই অন্ধকারের পথেই এগিয়ে চলল বনমালী মাস্টার। এই নরক থেকেই সাবিত্রীকে খুঁজে বার করতে হবে তাকে। কতকাল পরে মেয়ের সঙ্গে দেখা হবে তার। সেই আনন্দেই পায়ে চলা পথটার মাঝখানে এসে দাঁড়ালো সে। মরণ, চোখে মাথা খেয়েছো নাকি গো? একেবারে গায়ের উপর এসে দাঁড়ালে যে। সত্যি বলি হারি মাইরি, বলি যাবে নাকি? বলছি কি, গো আছে গো মলকুড়ি পকেটে। এই। আমি কিন্তু ধার বাকি বাবা রাখি না, আমার সব নগদ। বলছি কি, এইখানে সাবিত্রী আছে, সাবিত্রীকে একটু ডেকে দিতে পারবে? সাবিত্রী কি বলো গো? খুব দরকার, দাও না একটু ডেকে। শেষে কিনা সাবিত্রীকে খোঁজ করছো? বলো চম্পা, এ বুড়ো বলে কি রে? সতী সাবিত্রীকে খুঁজতে এসেছে যে। তুমিও তো কিছু সত্যবান নও গো, তাই না? ও মা গো। রাস্তার মাঝখান থেকে তাড়াতাড়ি সরে এলো বনমালী। পিছনে তখনও মেয়েদের কলরোল আর হাসি ভেসে আসছে। না, এরা কেউ তার সাবিত্রীকে খুঁজে দেবে না, যা করার তাকে একাই করতে হবে। আচ্ছা, মেয়েটা এখনো কি সাবিত্রী নামটা রেখেছে, নাকি অন্য কোনো নাম হয়েছে তার? একটু আড়ালে সরে এসে একটা গাছের নিচে দাঁড়িয়ে নিজেকে আরো কঠিন করে বাঁধল বনমালী। এত সহজে পালিয়ে এসে যাবে না, পালিয়ে গেলে তার চলবে না। পাঁক থেকেই তার পদ্মকে উদ্ধার করে নিয়ে যেতে হবে তাকে। সাবধানে একটু আড়াল ঘেঁষে এবার এগোতে লাগলো বনমালী। রাস্তাটা সরু, তার উপর ভীষণ নোংরা। পাশে একটা খোলা নর্দমা রয়েছে, চড়া সেন্ট আর পচা গন্ধ মিলিয়ে সে এক বিকট পরিবেশ। তার উপর সস্তা মদের বোতল চারিদিকে গড়াগড়ি যাচ্ছে। এই উৎকট জায়গায় কখনো আসেনি বনমালী। কোন দিকে তাকাবে সে বুঝতে পারে না। রাস্তার দিকে তাকালে মাতালের দল, আর কাছেই ঘরগুলোর দিকে তাকালে কোথাও রোয়াকে মাদুর পেতে দেহ পসারিণীদের আদর সোহাগ, কোথাও বা খদ্দেরের সঙ্গে কোনো মেয়ের
রসালো দর কষাকষির দৃশ্য চোখে পড়ছে। এসো না গো ও বাবু, আরে তীর্থের কাকের মতো সারা রাত দাঁড়িয়েই থাকবে নাকি? না না, তোর বড্ড খাই। কই কই তোদের যে নীলিমা, হ্যাঁ নীলিমা তো এত চায় না। তোর এত কি যা? তুমিও তো কিছু কম চাও না, আর আমি চাইলেই দোষ নাকি? আচ্ছা কম সম করে দেবো না হয়, এখন এসো তো। নিজেকে অসহায় লাগে বনমালীর, আর দাঁড়িয়ে থাকতে পারে না। এ রাস্তায় আলোর বালাই নেই। কুপি, লণ্ঠন, প্রদীপের টিমটিমে শিখা আলোর চেয়ে অন্ধকারই অনেক বেশি ছড়াচ্ছে। এই মত্ত মেয়েগুলোর মধ্যে তার সাবিত্রীকে সে কোথায় পাবে? সবারই মুখে তো উগ্র সাজ জ্বলজ্বল করছে। সাবিত্রীও নিশ্চয়ই এমনটাই সেজে রয়েছে। মেয়েটাকে সে চিনতে পারবে তো? এরই মধ্যে দেখে বনমালী একটা মেয়ে তার দিকেই আসছে, একা। মেয়েটিকে দেখে বাকিদের মতো অতটা উগ্র মনে হলো না বনমালীর। সাহস করে তার কাছে গিয়ে সে জিজ্ঞাসা করল, মা গো, তুই কি আমার সাবিত্রী? সত্যি করে বল মা, সত্যি করে বল। না না ঠাকুর, আমি সে নই। সাবিত্রী? সাবিত্রী কে গো ঠাকুর? তোমার মেয়ে? আমার মেয়ে কোথায় যে গেল মেয়েটা? শুনলাম নাকি এখানেই আছে। হ্যাঁ রে মা, তাকে তাকে খুঁজে দিতে পারবি? হ্যাঁ পারবি? আমার আমার তো আর দেওয়ার মতন কিছু নেই রে মা। আমি আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করবো মা। খুঁজে দিবি আমার মেয়েটাকে? হ্যাঁ, এই পাড়ায় যারা আসে সবার নাম বদলে যায় গো ঠাকুর। ওই নামে তো কাউকে খুঁজে পাবো না। তুমি বরং যাও, ওই ওই সোজা রাস্তাটা ধরে চলে যাও, ওখানেই সবার ঘর। যদি কোনো মুখ তোমার চেনা পড়ে, যাও না ঠাকুর, যাও, ওদিকে যাও। বনমালীর পাশ থেকে সরে গেল সেই মেয়েটা। বনমালী এবার অকুল পাথারে। বাপ হয়ে এই রূপের হাটে নিজের মেয়েকে যদি সওদা করতে দেখে, সে পারবে সেই ধাক্কা সামলাতে? আনমনে যেতে যেতে এক জায়গায় এসে আবারও থেমে গেল বনমালী। মাত্র কয়েক হাত দূরেই একটা ঘরের সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, তার মুখের গড়ন যেন অনেকটা সাবিত্রীর মতো। মেয়েটার হাতে একটা লণ্ঠন। বনমালীর মনে যে সাবিত্রীর ছবি আঁকা আছে, সেই করুণ, ক্লান্ত, শান্ত মুখ, এটা নয় ঠিকই, তবে এর মুখে, চোখে, সারা দেহে ক্ষয়ে আসা যৌবনকে প্রাণপণে ধরে রাখার একটা নির্লজ্জ চেষ্টা আছে। রাঙা ঠোঁট, চোখে কাজল, পায়ে আলতা, মাথার চুলে মালা জড়িয়েছে। তার সামনে একটা লোক, বোধহয় মাথালি হবে। তার গায়ে ঢলে পড়ে মেয়েটার হাসি যেন আর থামতেই চাইছে না। তুই পারিস। এইভাবে বললে আমি কিন্তু সত্যি মরে যাব, দেখিস। এই যা, তুই মরে গেলে হবে? আমি তাহলে কোথায় যাও বলতো? এরকম বলিস না। ভারী তো আসিস, টিকি খুঁজে পাওয়া যায় না, আবার কোথায় যাব? এই শোন না, শুনছিস? আজ কিন্তু আর কোথাও যাবি না, শুধু এখানেই থাকবি, বুঝলি? রে মাংনা নাকি? আজ যে চেবিলবি নাকি? বাবা, তুই যে ভারী হিসেবি হয়েছিস দেখছি। হিসাবি? আরে যেমন জিনিস তেমনই দাম দেব, কথার কোনো নড়চড় হবে না। আরে সোনার দরে গিলটি নেব কেন বাবা? তাই না? এই চল চল চল, ঘরে চল, ঘরে চল। চল। এই দাঁড়া 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 দাঁড়া, ওই অন্ধকারে অন্ধকারে কে দাঁড়িয়ে আছে বলতো? সেই কখন থেকে দাঁড়িয়ে। হ্যাঁ রে, খোঁচো টোচো নয় তো? কি খোঁচো? হ্যাঁ, কোথায় কোথায় দেখি? আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি
এক্ষুনি গিয়ে টিট করে আসছি। একটু দাঁড়া। আরে দাঁড়া 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 দাঁড়া, মারামারি করবি না যেন, বুঝলি? হ্যাঁ হ্যাঁ। এই যে, কে কে বাবা তুমি? হ্যাঁ, এই কুঞ্জের দ্বারে ঘুরঘুর করছো কেন? হ্যাঁ শোনো, আজ এই ঘরে তোমার কিছু মিলবে না সাধু। কেটে পড়ো তো, কেটে পড়ো, কেটে পড়ো। ও বাবু, কে গো তুমি? কি চাও কি? পাগল রে পাগল। আর সেখানে দাঁড়াতে পারলো না বনমালী। দু চোখ ঢেকে টলতে টলতে ছুটতে শুরু করলো সে। লণ্ঠনের আলোয় মেয়েটির মুখ তার চোখের সামনে স্পষ্ট হয়ে ধরা দিয়েছে। সে মুখে আগ্রাসন, লালসা, কামনা, কলঙ্ক সব একাকার হয়ে ল্যাপা আছে। কে যেন কানে কানে বলল, দেখো দেখো, ভালো করে দেখো, এই তো সাবিত্রী। পাগলের মতো ছুটতে ছুটতে কোথায় যাচ্ছে জানে না সে। কিসের একটা ধাক্কা খেয়ে মুখ থুবড়ে উড়ে গেল বনমালী। তারপর তার আর কিচ্ছু মনে নেই। আর আলো হাতে সেই মেয়েটা সেখানেই পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে রইল। তারও আর চলার শক্তি নেই। এই এই দেখ দেখ দেখ, চিনতে পারিস? হ্যাঁ? কোথাকার কোন মাতাল সারা রাত ওখানে পড়েছিল। চলে চলে। আরে না রে, চিনা চিনা লাগছে। তাই? এই লোকটা সেই নিমহাটা স্কুলের মাস্টার মশাই না? হ্যাঁ, মাস্টার? বলিস কি? এই পাড়ায় কোনো ছাত্রী আছে বুঝি? হ্যাঁ, সেই পতিতাপল্লীর রাস্তার পাশে নর্দমার ধার থেকে পরদিন সকালে পাড়ার ছেলেরা বনমালীকে উদ্ধার করল। তার পাঞ্জাবি ধুতি তখন কাদায় একেবারে মাখামাখি। কে যেন চশমাটা কুড়িয়ে এনে দিল। বনমালী কোনো কথা বলতে পারল না। সে এলাকা ছেড়ে টলতে টলতে চলতে লাগলো। কিন্তু বেশ্যাপল্লীর রাস্তায় নর্দমার ধারে তার পড়ে থাকার খবরটা বিদ্যুতের বেগে ছড়িয়ে পড়তে দেরি হলো না। গঞ্জের লোক একেবারে ছিছি করতে লাগলো। স্কুলের সেক্রেটারি নিজে এসে হেডমাস্টার এবং অন্যান্য মাস্টারদের ডেকে মিটিং বসালেন। এদিকে সৌদামিনী একটা চেলাকাঠ হাতে নিয়ে সারা বাড়িময় ছুটোছুটি করতে লাগলো। কিন্তু বনমালী বাড়ি ফিরল না। একটা নতুন ধুতি আর জামা কিনে স্নান সেরে পথেই দুটো মুড়ি চিবিয়ে সোজা স্কুলে চলে গেল। ছাত্ররা আজ আর তেমন করে পড়ল না। ক্লাস ঘরে সারাক্ষণ একটা ফিসফাস গুঞ্জন আর চাপা হাসির তরঙ্গ বয়ে চলল। স্কুল ছুটির পরে হেডমাস্টার মশাইয়ের ঘরে বনমালীর ডাক পড়ল। ডেকেছিলেন স্যার? হ্যাঁ বনমালী বাবু, আসুন, বসুন বসুন। ইয়ে বলছিলাম কি, আপনার এগেনস্টে যে অ্যালিগেশন, মানে কালকের ব্যাপারটা আর কি, আই উইটনেস তো অনেকেই আছে, বুঝতেই পারছেন আশা করি। তো ব্যাপারটা নিয়ে আপনার কি কিছু বলার আছে? না স্যার, আমার কিচ্ছু বলার নেই। বলার নেই? আই সি। কিন্তু আমার আছে। এই ভিন্ন ব্যাপারের পরে আপনাকে তো আর স্কুলের টিচার হিসেবে অ্যালাউ করতে পারি না। এই যে এনে আপনার এই মাসের মাইনে, আর এটা হলো আগামী মাসের জন্য কিছু টাকা, মানে কম্পেনসেশন আর কি। এইখানে এই যে এইখানে একটা সই করে দিন। আর কাল থেকে আর আসার দরকার নেই। আচ্ছা স্যার, আপনার যা হুকুম। টাকা কটা হাতে নিয়ে মাথা নিচু করে স্কুল থেকে বেরিয়ে এলো বনমালী। আগের রাতের কথাগুলোই ভাবছে সে। মেয়েটা যদি সাবিত্রী হয় তাহলে সে পালিয়ে এলো কেন? সে তো সাবিত্রীকে উদ্ধার করতে গিয়েছিল। তাহলে এত ঘৃণা তার এলো কি করে? না না, ঠিক করেনি বনমালী, একদম ঠিক করেনি। আজ আর বাড়ি ফিরল না সে।
স্কুল থেকেই সোজা সেই পতিতা পল্লীর পথ ধরল বনমালী। হাতড়ে হাতড়ে সেই ঘরটাও খুঁজে বার করে ফেলল সে। দরজাটা ভেজানো ছিল, ঠেলার সঙ্গে সঙ্গে খুলে গেল। সামনেই এক টুকরো ছোট্ট উঠোন, সেটা পেরিয়েই একটা খড়ের চালের মেটে ঘর। উঠোন জুড়ে অন্ধকার, এখনো আলো জ্বালা হয়নি। ঘরের মেঝের ওপর কালকের সেই মেয়েটা মুখ ঢেকে পড়ে আছে। কোথায় তার সাজ আর কোথায় তার প্রসাধন? রুক্ষ এলোমেলো চুলগুলো তার পিঠে মাটিতে ছড়িয়ে আছে। শীর্ণ শরীর আর মলিন কাপড় দেখে হাজার তাকে সাবিত্রী বলে চিনে নিতে ভুল হলো না বনমালীর। কান্নার দমকে তার শরীরটা তখন ফুলে ফুলে উঠছে। সাবিত্রী, মারে, এতদিন পরে এই হতভাগিনীকে তোমার মনে পড়লো বাবা? মা, অন করে কাঁদে না, চোখ মুছ। কত কাল পর তোকে দেখলাম, বল দেখি। হায় মা, ভালো করে দেখি তোকে একবার। আমাকে কি আর দেখবে বাবা? আমার যা সর্বনাশ হওয়ার সে তো হয়েই গেছে। সেদিন অন্ধকার ঘাটের ধার থেকে একটা পাষণ্ড জোর করে তুলে নিয়ে গেছে আমাকে শেষ করে দিয়েছে বাবা, আমাকে শেষ করে দিয়েছে। নিজে নিংড়ে নিয়ে তারপরে খারাপ পাড়ায় বেচে দিয়ে গেছে। তুই পালিয়ে যেতে পারলি না মা? কোনোভাবে পুলিশে হাবিলদাররাই তো এখানে আসে বাবা, দারোগা বাবু বাদ দেন না। কোথায় যেতাম আমি বলো? কে আমাকে বাঁচাতো? পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছি বাবা, অনেক, কিন্তু কিচ্ছু করে উঠতে পারিনি। কিচ্ছু পারিনি বাবা। মরে থাক বাবা, এসব আর তুমি শোনো না, এই পাপের কথা। বাবা তুমি আর এখানে থেকো না বাবা, এটা খুব খারাপ জায়গা। এখান থেকে চলে যাও বাবা, চলে যাও। আমি তো একা যাবো না মা, তোকেও সঙ্গে করে নিয়ে যাব। তাই তো আমি এসেছি। চল চল চল, চট করে তৈরি হয়ে নে দেখি। চল চল আমার সঙ্গে, চল যাবি, চল না। তোমার সঙ্গে যাব? কি বলছো বাবা? মা জানে? রাখ তো তোর মায়ের কথা। আমাদের বাপ বেটিকে মেনে নাই তো ভালো, নইলে তাকে দেশে পাঠিয়ে দেবো। সেইখানে সুখে থাকবে সে, সব বন্দোবস্ত করে দেবো আমি। তুই এসব ভাবিস না মা, এসব ভাবিস না। এখন চল তো দেখি আমার সঙ্গে, চল। না বাবা, তা হয় না। তুমি ফিরে যাও। ও বাড়িতে আমার আর কোনো জায়গা নেই। তোমাদের মধ্যে আমি যেতে পারি না বাবা। সমাজ আমাকে ক্ষমা করবে না। আমার জন্যে তুমি কেন লোকের চোখে অপরাধী হবে বাবা? তুমি ফিরে যাও। তাছাড়া বল মা, কি তাছাড়া কি হয়েছে তোর? আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না বাবা। আমার জন্য যে তুমি নরকে নেমে এসেছো, এটাই আমার সবচেয়ে বড় পুণ্য। আমাকে তুমি ভালোবাসো এটা জানতাম, কিন্তু এতটা ভালোবাসো তা কখনো বুঝতে পারিনি বাবা। এবার
এবার এই পুণ্য মাথায় নিয়ে আমি মরতে চাই। মানে তোকে ছেড়ে আমি কোথাও যাব না। তোর যা হবে আমার কাছে হবে, আমার কোলেই হবে। চল মা, আমার সঙ্গে চল, তোকে আমি ডাক্তার দেখাবো, চিকিৎসা করো। কোনো চিন্তা নেই মা, চ আমার সঙ্গে চ। যে যন্ত্রণা, যে কষ্ট, যে অপমান আমি পেয়েছি বাবা, তার কোনো চিকিৎসা হয় না, কোনো চিকিৎসা হয় না। একমাত্র মৃত্যু ছাড়া সাবিত্রী, আর কোনো ওষুধ নেই। কি বলছিস তুই? তুমি চলে যাও বাবা, এই নরক থেকে, এই নরক থেকে চলে যাও তুমি। তোমাকে আমার দিব্যি এখানে চলে যাও বাবা, বাবা তুমি চলে যাও। এখানে থাকলে কিন্তু তুমি আমার। চুপ কর বা, চুপ কর, আমি চলে যাচ্ছি। আমাকে তুইও ফিরিয়ে দিলি যখন, তখন আমার আর কোনো গতি নেই। জীবনে তোর সঙ্গে যে একবার দেখা হলো সেই অনেক। থাক মা, আমি যাচ্ছি, তুই থাক, তুই থাক। বাবা, তার স্কুল থেকে পাওয়া টাকাগুলো জোর করে সাবিত্রীর হাতের মধ্যে গুঁজে দিয়ে একরকম যেন পালিয়েই এলো বনমালী। বাইরে তখন রাত বেড়েছে। গতকালের মতোই সেই মাতাল আর দেহপসারিণীদের মজলিস পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে চলতে লাগলো সে। যখন বাড়িতে এসে পৌঁছলো তখন রাত 12টার কম নয়। গোটা পাড়া নিঝুম হয়ে গেছে। দু একটা কুকুর ছাড়া পথে আর কোনো জনপ্রাণী নেই। নিজের বাড়ির দরজায় এসে কড়া নাড়ল বনমালী। এত রাতে কে এলো? আমি। তুমি? দরজাটা খুলে দাও। কি? তুমি এখানে মরতে এলে কেন? যেখানে ছিলে সেখানে যাও, এখানে তোমার কি আছে? দরজাটা খোলো। একদম না, কখনো না। তুমি এ বাড়ির কেউ নও, এখানে একদম ঢুকবে না তুমি। চলে যাও। এটা আমার বাড়ি, আমি এইখানেই থাকবো। দরজাটা খুলে দাও, দাও বলছি। আমার বাড়ি? লজ্জা বুড়ো, ছেলে মেয়েদের মাঝখানে থাকতে এসেছো আবার? লজ্জা করে না? সারাদিন যেখানে ছিলে যাও সেখানে যাও গে। তারা জায়গা না দেয় তো গলায় দড়ি দাও গে, যাও। আমার নোংরা লোকে ছায়া মারানো পাপ। দূরে যাও, দূর হয়ে যাও বলছি, শিগগির দূর হয়ে যাও। সৌদামিনী, খবরদার, খবরদার আমার নাম মুখে ধরবে না। তোমার মুখ আর যেন কখনো আমি না দেখি। যাও, যাও, ভাগো এখান থেকে। যেখানে পারো মরোগে যাও, চলে যাও। আর একটাও কথা বলল না বনমালী। মাথা নিচু করে সরে এলো সে। সোজা রাস্তা ধরে এলোমেলো পায়ে চলতে লাগলো বনমালী। সে কোথায় যাবে জানে না, কি করবে জানে না। এই পৃথিবীতে তার তো আর কেউ নেই। কার কাছে গিয়ে দাঁড়াবে বনমালী? চলতে চলতে কত দূর এসেছে চলে সেটাও ঠিক বুঝল না। কোন পথে যে এসেছে তাও ভালো করে বুঝতে পারছে না। গঞ্জের এই দিকটা তার চেনা নয়। এখানে গাছপালা আর আগাছার ঝোপ আরো বেশি। বাড়িঘরও তেমন চোখে পড়ছে না। খোড়ো শুকনো জঙ্গলের মতো জায়গাটার মধ্যে একটা ভাঙাচোরা মেটে ঘর চোখে পড়ল তার, অনেকটা তার কপালের মতোই। সেখানে একটু জিরোতে বসল বনমালী। লক্ষ্মী। একমাত্র এই নামটাই তার আশ্রয়। এই নামটার কাছেই তার সমস্ত ক্লান্তি উজাড় করে দেওয়া যায়, নিজেকে বিকিয়ে দেওয়া যায়। আজও তেমনটাই দিল বনমালী। তার পাশে একটা মিষ্টি গন্ধ ভেসে এলো, যেন মনে হলো তার। আচ্ছন্নের মতো ডাকতে থাকলো বনমালী,
লক্ষ্মী, লক্ষ্মী এলে তুমি আমাকে ছেড়ে যেও না লক্ষ্মী। সবাই যে একে একে ছেড়ে গেল আমাকে, তুমি থেকো লক্ষ্মীটি, তুমি আমার পাশে থেকো অন্তত। আমি যাব, আমি তোমার কাছে যাব লক্ষ্মী, আমি যাব, আমি যাব। কেমন যেন ঘোরের মধ্যে উঠে দাঁড়ালো সে এবার। লক্ষ্মীর কাছে তাকে যেতেই হবে। রাস্তাটা দেখিয়ে দিয়েছে সৌদামিনী। হ্যাঁ, সেই রাস্তাতেই এবার হাঁটবে সে। কে বলে তার কেউ নেই, তার তো লক্ষ্মী আছে। সবাই তাকে ফেলে দিলেও লক্ষ্মী দেবে না। ভাবতে ভাবতে নিজের গলায় পেঁচিয়ে রাখা চাদরটা খুলে সামনের গাছটার ডালে ফাঁস দিয়ে বেঁধে ফেলল বনমালী। দাঁড়াও দাঁড়াও লক্ষ্মী, দাঁড়াও। সেদিন খুব ফাঁকি দিয়ে চলে গেছিলে না, এবার আর আমাকে ছেড়ে যেতে পারবে না। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি আসছি, আসছি, আমি আসছি। ভাঙা পাঁচিলের ওপর পা দিয়ে গাছের ডালটা ধরে উপরের দিকে উঠছে বনমালী। এক পা করে তার লক্ষ্মীর দিকে উঠছে সে। আর একটু হাত বাড়ালেই তার লক্ষ্মীকে ছুঁতে পারবে। এবার তার নিজের ঠিকানায় পৌঁছে যাবে সে। উঠছে বনমালী, উঠেই চলেছে, উঠেই চলেছে। শুনলেন অমলা দেবীর লেখা নান্য পন্থা অবলম্বনে আজকের গল্প সাবিত্রী। আজকের প্রশ্ন, বনমালীর বড় ছেলের নাম কি? গত সপ্তাহের আমাটির ভেঁপুর অন্তিম পর্বের প্রশ্ন ছিল হরিহরের বাবার নাম কি? সঠিক উত্তর রামচাঁদ তর্কবাগীশ। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন মৌমিতা কর, গোলাম হাফিজ ফাহিম, রীতা প্রতিহার, অতসী মণ্ডল, বাপ্পা নস্কর, ঝুমা ঘড়াই, অনুষ্কা পাল, প্রিয়াঙ্কা দে মণ্ডল, সঞ্জু দাস ও মৌসুমী ওঝা। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।